আমাদের রাজ্যের এমন একটি নজিরবিহীন এবং অত্যন্ত কঠোর আইন নিয়ে কথা বলতে চলেছি, যা এক ধাক্কায় রাজ্যের আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 13ই জুলাই সোমবার থেকেই রাজ্য জুড়ে পুরোপুরি কার্যকর হয়ে গেল বহুল চর্চিত সেই গুন্ডা দমন আইন। গত 29শে জুন বিধানসভায় পাশ হয়েছিল গুন্ডা দমন সংক্রান্ত জোড়া বিল। আর এবার রাজ্যপালের চূড়ান্ত অনুমোদনের পর তা সোমবার থেকেই আইন হিসেবে লাগু হয়ে গেল। কিন্তু কেন এই আইন নিয়ে এত বিতর্ক? কারণ একটি বিল, দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 এর নতুন আইন অনুযায়ী কোনো অপরাধ ঘটার আগেই পুলিশ চাইলে যে কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে। অপরাধ কিন্তু তখনও করেনি, তার আগেই তাকে চাইলে গ্রেপ্তার করতে পারবে। শুধু তাই নয়, বিক্ষোভ বা ভাঙচুরে সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট হলে গুন্ডাদের নিজের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা উসুল করতে পারবে সরকার, এবং উসুল করবেও। কিন্তু এই আইনের আড়ালে সাধারণ মানুষের নাগরিক অধিকার কি খর্ব হতে চলেছে? কেন কেন আইন লাগু হতে না হতেই এর ওপর স্থগিতাদেশ চেয়ে সরাসরি কলকাতা হাইকোর্টে দায়ের হয়ে গেল জনস্বার্থ মামলা। আসুন আজকে আমরা এই নতুন আইনের প্রতিটা ধারা, এর ভেতরের আসল সমীকরণ কি আছে দেখি। শুধু রাজ্য নয়, তার সাথে সেন্ট্রালও এই রকম একটা বিল চালু করতে চলেছে। এই দুটি বিল নিয়েই আজ আমাদের আলোচনা। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারভিউ চ্যানেলে আপনাদের স্বাগত। সবার আগে আমাদের বোঝা দরকার যে এই নতুন বিলে ঠিক কাদের গুন্ডা বলা হয়েছে এবং কোন কাজগুলো সমাজবিরোধী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই বিল অনুযায়ী নিজে অথবা কোনো দল, গ্যাং বা সিন্ডিকেটের সদস্য বা নেতা হিসেবে যিনি নিয়মিতভাবে সমাজবিরোধী কাজ করেন বা করার চেষ্টা করেন, উস্কানি দেন, অর্থ যোগান বা সহায়তা করেন, তাকেই আমরা গুন্ডা হিসেবে, আমরা নয়, বিল, আইন তাকে গুন্ডা হিসেবে গণ্য করবে। সবচেয়ে বড় ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। পুলিশ সুপারের নিচে নন এমন পদমর্যাদার কোনো অফিসারের রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার যদি সন্তুষ্ট হয় যে কোনো গুন্ডাকে সমাজবিরোধী কাজ থেকে বিরত রাখতে আটক করা প্রয়োজন, তবে অপরাধ করার আগেই সরকার তাকে আটক করার নির্দেশ দিতে পারে এবং সর্বোচ্চ 1 বছর পর্যন্ত তাকে জেলে আটকে রাখতে পারবে। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, পুলিশ যদি কাউকে অন্যায়ভাবে আটকে রাখে তবে তার কি উপায়? এর জন্য বিলে বলা হয়েছে রাজ্য সরকার এক বা একাধিক বিচারপতির নেতৃত্বে উপদেষ্টা বোর্ড গঠন করবে। আটকের তারিখ থেকে 3 সপ্তাহের মধ্যে মামলাটি ওই উপদেষ্টা বোর্ডের সামনে পেশ করতে হবে। এরপর বোর্ড 9 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দিয়ে জানাবে যে ওই ব্যক্তিকে আটক রাখতে যথেষ্ট কারণ আছে কি না। বোর্ড যদি সবুজ সংকেত দেয় তবে সেই আদেশ বহাল থাকবে, আর বোর্ড যদি বলে দেয় না, যথেষ্ট কারণ নেই, তবে সরকারকে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। কিন্তু এখানেই সেই টুইস্ট। এই ধারায় স্পষ্ট বলা হয়েছে আটক ব্যক্তি প্রথাগতভাবে সরাসরি আইনজীবীর মাধ্যমে নিজের মামলা লড়ার বা উপস্থিত হওয়ার স্বয়ংক্রিয় অধিকার পাবেন না। অর্থাৎ আমলাতান্ত্রিক বা সাধারণ আদালতের যে আইনি সাহায্য পাওয়া দরকার, যা অধিকার আমাদের, তা এখানে অনেকটাই ব্লক করা হয়েছে। শুধু তাই নয়, জনমনে ভয়, আতঙ্ক বা নিরাপত্তা সৃষ্টি, জনশৃঙ্খলা ও জনশান্তি বিঘ্নিত করা, জীবন বা সম্পত্তির ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি করা শুধু নয়, বৈধ ব্যবসা বা ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করাটাও এক্ষেত্রে অপরাধ বলে গণ্য করা হবে। শুধু সম্পত্তি দখল নয়, সরকারি বা বেসরকারি সম্পত্তির বড় ক্ষতিও এই বিষয়গুলি এই বিলে আনা হয়েছে। সেক্ষেত্রে এগুলিও অপরাধ বলে গণ্য করা হবে। অবৈধ খনি খাদান, বালি উত্তোলন, বন্য সম্পদ বা বন্যপ্রাণ সংক্রান্ত অপরাধও এই বিলের আওতায় আসতে চলেছে। এই বিল অনুযায়ী গুন্ডা তাহলে প্রপারলি কাকে বলা হবে? নাম্বার 1, সংঘবদ্ধ অপরাধে নিয়মিত জড়িত ব্যক্তি। নাম্বার 2, অপরাধে অর্থ যোগানদাতা বা মদতদাতা। নাম্বার 3, নির্দিষ্ট গুরুতর অপরাধে চার্জশিটভুক্ত ব্যক্তি। নাম্বার 4, অস্ত্র, মাদক, বিস্ফোরক বা মানব পাচার সংক্রান্ত অপরাধে যুক্ত ব্যক্তি। নাম্বার 5, সমাজের জন্য বিপজ্জনক বলে পরিচিত যে ব্যক্তি। আর সমাজবিরোধী কার্যকলাপ বলতে কি বলা হয়েছে?
এই বিলের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, নাম্বার 1, জনগণের মধ্যে আতঙ্ক, বিপদ, ভয় বা নিরাপত্তাহীনতা সৃষ্টি করা। নাম্বার 2, জনশৃঙ্খলা বা জনশান্তি বিঘ্নিত করা। নাম্বার 3, সাধারণ মানুষের অধিকার, বৈধ ব্যবসা, পেশা বা জীবিকার স্বাভাবিক চর্চায় বাধা সৃষ্টি করা। নাম্বার 4, যে কোনো অস্থাবর এবং স্থাবর সম্পত্তি থেকে কাউকে বেআইনিভাবে উচ্ছেদ করা। নাম্বার 5, সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষতি করা। দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স দ্য পাবলিক অর্ডার সংশোধনী আইন অনুযায়ী এবার থেকে এইসব বিক্ষোভ, দাঙ্গা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের জেরে সরকারি বা বেসরকারি সম্পত্তি নষ্ট হলে তার কড়া মাসুল গুনতে হবে অপরাধীদের। ক্ষতিপূরণ আদায় করতে অভিযুক্তের স্থাবর অস্থাবর সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত করতে পারবে সরকার এবং তার থেকে টাকা নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বা সংস্থাকে দিতে পারবে। ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ বা সংস্থা ক্লেমস কমিশনের কাছে আবেদন করে ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, এই ক্লেমস কমিশনকে সিভিল কোর্ট হিসেবে গণ্য করা হবে এবং কমিশনের রায়কে চূড়ান্ত বলে গণ্য করা হবে। অর্থাৎ এর ওপরে আর কেউ কথা বলতে পারবে না। শুধু সরাসরি অপরাধী নয়, যিনি এই অপরাধে উস্কানি দিয়েছেন, অর্থ যোগান দিয়েছেন এবং অভিযুক্তকে আশ্রয় দিয়েছেন, তাকেও সমান অপরাধী হিসেবে গণ্য করে তার সম্পত্তি ক্রোক করা হবে। আটক বা বহিষ্কার সংক্রান্ত নির্দেশ অমান্য করলে সরাসরি জেল আর জরিমানা। অভিযুক্তকে আশ্রয় দিলে শাস্তির বিধান। আইনের অধীনে অপরাধ জামিনযোগ্য বা নন বেলেবল হবে। খুব স্বাভাবিকভাবেই এই আইন রাজ্য জুড়ে কার্যকর হতে না হতে বেজে গেছে আইনি লড়াইয়ের রণডঙ্কা। সোমবার সকালেই রাজ্যের এই নতুন গুন্ডা দমন আইনের উপর স্থগিতাদেশ চেয়ে সরাসরি কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলার অনুমতি চাওয়া হয়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই আবেদন করেন প্রখ্যাত আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিও মামলার গুরুত্ব বুঝে সাফ জানিয়ে দিয়েছেন, মামলা দায়ের করার পরেই এর উপর দ্রুত শুনানি শুরু হবে। বিরোধীদের অভিযোগ, রাজনৈতিক অস্ত্র হিসেবে এই আইনের ব্যবহার করা হতেই পারে, কিন্তু বারবার রাজ্যের বিজেপি সরকারের তরফ থেকে জানানো হয়েছে রাজ্যকে গুন্ডা মুক্ত করার লক্ষ্যেই এই আইন। রাজনৈতিক কারণে এর কোনো ব্যবহার হবে না। বিধানসভায় আলোচনার সময়ও মুখ্যমন্ত্রী এবং একাধিক মন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, সুশাসন কায়েম করতেই নাকি গুন্ডা ও সমাজবিরোধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ প্রয়োগ করা হবে। তাহলে মোটের ওপর কি দাঁড়ালো? একদিকে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা এবং উপদ্রবকারীদের ঠান্ডা করতে রাজ্য সরকার নিয়ে এলো এক নজিরবিহীন কঠোর আইন, আর অন্যদিকে নাগরিক অধিকার হরণের আশঙ্কায় প্রথম দিনেই তা চ্যালেঞ্জের মুখে পড়ল কলকাতা হাইকোর্টে। আপনাদের কি মনে হয়, রাজ্যের বর্তমান পরিস্থিতিতে গুন্ডা ও সমাজবিরোধীদের দমন করতে কি সত্যি এই ধরনের কঠোর আইনের প্রয়োজন ছিল, নাকি অপরাধের আগেই গ্রেফতারের এই ক্ষমতা আইনের অপপ্রয়োগ বাড়াতে পারে? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। তবে শুধু রাজ্যে কেন, সেন্ট্রালেও এক নজিরবিহীন এবং ঐতিহাসিক বিল নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে, যা দেশের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রীদের চেয়ার রাতারাতি কেড়ে নিতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গত বছর সংসদের বাদল অধিবেশনে একদম শেষ পর্বে কেন্দ্রীয় সরকার পেশ করেছে অত্যন্ত সংবেদনশীল 130তম সংবিধান সংশোধনী বিল। এই মূলের শর্তগুলো কি জানেন? যদি দেশের কোনো প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা কোনো অন্য মন্ত্রী টানা 30 দিন ইডি, সিবিআই বা পুলিশের হেফাজতে থাকেন এবং নিজে থেকে পদ না ছাড়েন, তবে 31তম দিনে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিকভাবে ওনার মন্ত্রিত্ব চলে যাবে। ভাবুন একবার, ক্ষমতাশালী পদের নিয়ন্ত্রণ এক ঝটকায় কেড়ে নেওয়ার এই যে আইনি গেম প্ল্যান, তা সংসদে আসার পরই দেশ জুড়ে শুরু হয়ে গেছে তীব্র বিতর্ক। বিরোধীরা একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে সরাসরি বয়কট করেছে, কিন্তু এরই মধ্যেই বিল পর্যালোচনা করতে বসা যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি দিয়েছে এক মস্ত বড় টুইস্ট। কমিটি সাফ জানিয়ে দিয়েছে টানা 30 দিন হেফাজতে থাকলেই কাউকে অপসারণ বা মন্ত্রিত্ব থেকে তাড়িয়ে দেওয়া যাবে না। তাহলে কমিটি বিকল্প কি দিল? কেন এই আইন নিয়ে মোদী সরকার আর বিরোধীদের লড়াই তুঙ্গে চলে গেছে? এই বিলটি সংসদে পেশ হওয়ার পর তা পর্যালোচনার জন্য পাঠানো হয়েছিল এক যৌথ সংসদীয় কমিটির কাছে, যার চেয়ারপারসন করা হয় উড়িষ্যার ভুবনেশ্বরের ঝানু বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গীকে। আর এই কমিটি এখন বিলে বড়সড় বদল আনার
সুপারিশ করেছে। কমিটির মতে সরাসরি অপসারণ বা পদ থেকে তাড়িয়ে দেওয়ার পক্ষপাতী তারা মোটেই নন। কমিটির স্পষ্ট প্রস্তাব হলো বিলে অপসারণ শব্দের বদলে নিলম্বন বা সাসপেন্ড শব্দটি ব্যবহার করতে হবে। কেন এমন সুপারিশ? যৌথ সংসদীয় কমিটির যুক্তি হলো, যদি কোনো মন্ত্রীকে গুরুতর অপরাধের অভিযোগে আটক করা হয় এবং পরে তিনি যদি আদালতে সম্পূর্ণ বেকসুর খালাস বা নির্দোষ প্রমাণিত হন, তবে তো ওনার রাজনৈতিক কেরিয়ার বা মন্ত্রিত্ব অন্যায়ভাবে শেষই হয়ে যাবে, কেরিয়ারটাই পুরো ধ্বংস হয়ে যাবে। তাই নির্দোষ প্রমাণিত হওয়ার পরে যাতে তিনি আবার সসম্মানে মন্ত্রিত্বে পুনর্বহাল হতে পারেন, সেজন্য এই আইনি রক্ষা কবচটি অত্যন্ত প্রয়োজন। শুধু তাই নয়, যদি নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার প্রক্রিয়ায় কোনো অগ্রগতি না হয়, তাহলেও এই সাসপেন্ড সিদ্ধান্তটি প্রত্যাহার বা বদল করার সুপারিশ করেছে কমিটি। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে যে কোনো ছোটখাটো মামলা বা রাজনৈতিক এফআইআর এর জেরে 30 দিন হেফাজতে থাকলেই কি মুখ্যমন্ত্রী বা মন্ত্রীদের সাসপেন্ড করা যাবে? এখানেও জেপিসি একটি স্পষ্ট ফিল্টার বা কাট অফ লাইন দিয়ে দিয়েছে। কমিটি বিলে উল্লেখিত গুরুতর অপরাধ বলতে কি বোঝানো হয়েছে তার নিখুঁত ব্যাখ্যা দিয়েছে। জেপিসির মতে যে সমস্ত অপরাধের ক্ষেত্রে আদালতে কমপক্ষে 5 বছর বা তার বেশি সময়ের কারাদণ্ড বা জেলের সম্ভাবনা থাকে, শুধুমাত্র সেই সেকশনগুলোকেই গুরুতর অপরাধ বলে বিবেচনা করা হবে। অর্থাৎ হালকা কোনো রাজনৈতিক মামলায় কাউকে আটকে রেখে রাতারাতি মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীর পদ কেড়ে নেওয়া যাবে না। কিন্তু পুরো বিলের নেপথ্যে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা মস্ত বড় ফাটল দেখা দিয়েছে। বাস্তব চিত্রটা হলো, এই বিলের পর্যালোচনার দায়িত্বে থাকা যৌথ সংসদীয় কমিটিতে দেশের প্রধান বিরোধী দলগুলোর বেশিরভাগই প্রায় নেই। এনডিএ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের তীব্র অভিযোগ তুলে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মতো হেভি ওয়েট বিরোধী দলগুলি এই জেপিসি সম্পূর্ণ বয়কট করার ঘোষণা করেছিল। বিরোধী শিবিরের স্পষ্ট আশঙ্কা হলো, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করে বিজেপি বা বিরোধী শাসিত রাজ্য সরকারগুলোকে ইচ্ছা মতো অস্থির ও অচল করে তুলতে মোদী সরকার চেষ্টা করবে। কারণ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে যদি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে 30 দিন হেফাজতে রেখে দেওয়া যায়, তবে তো 31 দিনে সেই রাজ্যের সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাবে। আর এই কারণেই বিরোধীরা এই বিলের তীব্র বিরোধিতা করে আসছে। আগামী সপ্তাহেই এই যৌথ সংসদীয় কমিটির চূড়ান্ত রিপোর্ট গৃহীত হতে চলেছে দেশের সংসদে। এখন দেখার বিষয়, সংসদীয় কমিটির এই সাসপেনশনের সুপারিশ মোদী সরকার হুবহু মেনে নেয়, নাকি নিজেদের আনা মূল খসড়া অনুযায়ী কড়া অবস্থানটাই বজায় রাখে। তবে যাই হোক না কেন, এই বিল পাস হলে ভারতের কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং ক্ষমতার ভারসাম্যে এক মস্ত বড় বদল আসতে চলেছে। আপনাদের কি মনে হয়, দেশের আইন ব্যবস্থাকে স্বচ্ছ করতে এবং দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের আটকাতে কি সত্যি এই ধরনের কঠোর সংবিধান সংশোধনের প্রয়োজন ছিল, নাকি বিরোধীদের আশঙ্কা অনুযায়ী এটি রাজ্য সরকারগুলোকে অস্থির করার এক নতুন রাজনৈতিক চাল? আপনারাই বলবেন কোনটা সঠিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।